মাই ডিয়ার স্টুডেন্টস, নবম দশম শ্রেণীর রসায়নের অধ্যায়ভিত্তিক সাজেশন এবং গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন সলিউশন ক্লাসে আজকে তোমাদের জন্য থাকছে রসায়নের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। এই অধ্যায় থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন সলিউশন করে দিব এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলিউশন করে দেব, যেই প্রশ্নগুলো তোমাদের স্কুল পরীক্ষা থেকে শুরু করে স্কুল পরীক্ষাতেও আসবে এবং বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বোর্ড পরীক্ষাতেও এখান থেকে এই প্রশ্নগুলো বুঝলে বা শিখলে তুমি উত্তর করতে পারবা। তাহলে এরকম একটা প্রশ্ন আজকে যদি আমরা দেখি, প্রশ্নটি দেখলেই বুঝতে পারতেছো অনেকগুলো বোর্ডে এই প্রশ্ন এসেছে। এই দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসলেই এই প্রশ্নটা আসে। কিছু অণু দেওয়া থাকে, অণু দিয়ে বলে এগুলোর ব্যাপনের হারের ক্রম নির্ণয় করতে, বা এগুলোর মধ্যে কোনটির ব্যাপন আগে ঘটবে কোনটির ব্যাপন পরে ঘটবে এই বিষয়টা নির্ণয় করতে বলে। তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষাতেও এই প্রশ্নগুলো আসবে। দেন তোমাদের বোর্ড পরীক্ষার জন্য দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ব্যাপনের হার নির্ণয়। এই প্রশ্নের কিভাবে উত্তর করলে তুমি ফুল মার্কস পাবা সেই বিষয়টা আজকে আমি তোমাদের শিখিয়ে দিব। তুমি জাস্ট ভিডিওতে একটু দেখো, অবশ্যই তুমি এখান থেকে, তোমাকে আর পড়তে হবে না, তুমি এখান থেকে শিখে যাবা যে কিভাবে এই ধরনের প্রশ্ন আসলে তুমি ফুল মার্কস পাবা। এই প্রশ্ন কিভাবে আমি উত্তর লিখব, এই ধরনের প্রশ্ন যখন তোমার পরীক্ষায় আসবে তখন তোমাকে আগে ব্যাপনের সংজ্ঞাটা লিখতে হবে। ব্যাপনের সংজ্ঞা কি তোমরা বইতে পড়েছো, কোনো একটি মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের কণাগুলোর স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। ব্যাপনের উদাহরণ হিসাবে তোমরা পারফিউমের স্মেল ছড়িয়ে যাওয়া, চার কাপের টি ব্যাগ থেকে নির্যাস ছড়িয়ে যাওয়া, এগুলো সবই কি ব্যাপনের ঘটনা, এগুলো স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এখন এখানে আমি তাহলে কি লিখে নিব, প্রথমে আমি লিখে নিব ব্যাপনের সংজ্ঞা। ব্যাপনের সংজ্ঞাটা আমি আবারও বলে দিচ্ছি, কোনো মাধ্যমে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের কণাগুলো স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় কি ব্যাপন। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই অণুগুলোর আণবিক ভর নির্ণয় করে নিব। আণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আণবিক ভর নির্ণয়টা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যদি লিখি ইথেন, ইথেনের ক্ষেত্রে আমরা জানি কি কার্বনের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর 12। কয়টি কার্বন আছে, দুটি কার্বন আছে। যোগ হবে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1। কয়টি হাইড্রোজেন আছে, 6টি হাইড্রোজেন আছে। তাহলে তুমি যদি এখান থেকে বের করো 24 যোগ 6 সমান 30। এখানে ইথেনের আণবিক ভর বের হলো কত, 30। দেন আমি বের করব সালফার ডাইঅক্সাইড, SO2। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সালফারের ভর কত, সালফারের পারমাণবিক ভর কত, তুমি পারমাণবিক সংখ্যা থেকে বের করে ফেলতে পারবা। সালফার কত, 16, এখানে হবে পারমাণবিক ভর 32। এখানে ব্র্যাকেট লাগবে না, তারপরেও অক্সিজেনের ক্ষেত্রে কত, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তোমরা জোর পারমাণবিক সংখ্যা বিশিষ্টগুলোকে দ্বিগুণ করে দেবা, 8 দুগুণা 16। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর 16। কয়টি অক্সিজেন আছে, দুটি অক্সিজেন আছে। এখন এখানে হবে 32 যোগ 32 সমান হবে কত, 64। দেন আমরা বের করব অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেনের ভর 14 যোগ হাইড্রোজেন কয়টি আছে, হাইড্রোজেনের ভর 1 এবং হাইড্রোজেন আছে কয়টি, 3টি। ওকে, তাহলে 14 যোগ 3 সমান 17। এখন এর মধ্যে আণবিক ভর বের করার পর আমাকে লক্ষ্য করতে হবে কোন অণুটির আণবিক ভর সবচাইতে কম। যেই অণুটির আণবিক ভর সবচাইতে কম হবে তার ব্যাপনের হার বেশি হবে। যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, আর যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম। এই তিনটি মৌলের মধ্যে সবচেয়ে কম আণবিক ভর কত, 17। তাহলে অ্যামোনিয়ার ব্যাপনের হার সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি আণবিক ভর 64। সালফার ডাইঅক্সাইডের ব্যাপনের হার সবচেয়ে কম। এখানে তোমরা মনে রাখবা যে মোটা মানুষ
মোটা মানুষ এবং চিকন মানুষের মধ্যে যদি তুমি পাতলা মানুষের মধ্যে দৌড় প্রতিযোগিতা দাও, ভারী মানুষ কি বেশি দৌড়াতে পারবে না, ভারী মানুষ ধীরে দৌড়াবে আর পাতলা মানুষ দ্রুত দৌড়াবে। সেই ক্ষেত্রে যার ভর যত কম, আণবিক ভর কম, সে দ্রুত ছড়াবে, যার ভর বেশি সে ধীরে ধীরে ছড়াবে বা ব্যাপনের হার কম হবে। এখন এখান থেকে আমি কি করব, এর পরের ধাপে আমি ব্যাপনের ক্রমটা লিখে নিব। ব্যাপনের ক্রমের ক্ষেত্রে কি হবে, সবচেয়ে বেশি ব্যাপনের হার হবে অ্যামোনিয়া, দেন হবে কি, দেন হবে ইথেন, তারপর হবে সালফার ডাই অক্সাইড। তাহলে আমরা এই পর্যন্ত কি কি করলাম, প্রথমে ব্যাপনের সংজ্ঞা লিখলাম। তা ব্যাপনের সংজ্ঞা লিখে আমরা লিখব কি, যেই অণুর আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম, যেই অণুর আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। এরপরে আমি মৌলগুলো এই অণুগুলোর আণবিক ভর বের করে নিব। আণবিক ভর বের করার পর আমি এই ক্রমটা লিখে দিব, এবং লিখে দেওয়ার পরে এই ক্রমের যদি ব্যাখ্যাটা লিখে দেই নিচে, যে এখানে আমি কি লিখব, অ্যামোনিয়ার যেহেতু আণবিক ভর 17 কম, এই কারণে অ্যামোনিয়ার ব্যাপনের হার বেশি, তার চাইতে একটু বেশি ইথেনের, এজন্য অ্যামোনিয়ার চাইতে ইথেনের ব্যাপনের হার আরেকটু কম, তার চাইতে আরো বেশি সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর, এজন্য সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর যেহেতু বেশি, ব্যাপনের হার সবচাইতে কম। এই ব্যাখ্যাটা লিখে দিলেই তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবা। তাহলে আমি কি করব, প্রথমে সংজ্ঞা বের করব, সংজ্ঞাটা লিখব, দেন আমি আণবিক ভরগুলো বের করে নিব, আণবিক ভর থেকে ক্রমটা দেখাবো, এবং এই যেই কাজগুলো এখানে করলাম এটাই জাস্ট 2-3 লাইনে লিখে দিব, তাহলে তুমি কি ফুল মার্কস পেয়ে যাবা। বুঝতে পেরেছো? এরপরে সেম টাইমের প্রশ্ন, হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়ার মধ্যে ব্যাপনের হারের ক্রম, এবং কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে ব্যাপনের হারের ক্রম, এগুলা বিভিন্ন বোর্ডে এসেছে, বারবার এসেছে। তাহলে তোমরা এগুলোর আণবিক ভর, এই দুটির আণবিক ভর এবং এই দুটির আণবিক ভর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট সেকশনে জানাও, যে আশা করি তোমরা পারবা, এবং কোনো যদি প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, কমেন্টে জানাবা। দ্বিতীয় অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি বিগত 10 বছরে বারবার বোর্ড পরীক্ষাতে এসেছে, এবং এই প্রশ্নটি থেকে তোমরা অবশ্যই, এই প্রশ্নটিও তোমাদের স্কুল পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় তোমাদের জন্য কমন আসবে এবং ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নে কিভাবে ফুল মার্কস পাবা সেটা আমি শিখিয়ে দিচ্ছি। কিভাবে অ্যান্সার করলে তুমি এখানে একদম 100% মার্কস পাবা সেই বিষয়টা দেখো। এই প্রশ্নটা তাহলে কি, অনেকবার বোর্ড পরীক্ষাতে এসেছে, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, এবং স্কুল পরীক্ষা, স্কুল টার্ম পরীক্ষা থেকে শুরু করে টেস্ট পরীক্ষা, সব পরীক্ষাতে দ্বিতীয় অধ্যায় থেকে এই ধরনের প্রশ্নগুলো আসে বা এই প্রশ্নটা আসে। প্রশ্নটা কি, এখানে সোডিয়াম ক্লোরাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে তাপীয় বক্ররেখা বা বক্ররেখার ভিন্নতা ব্যাখ্যা করো। সোডিয়াম ক্লোরাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা অথবা বক্ররেখার ভিন্নতা ব্যাখ্যা করো। এবং একই প্রশ্ন, একই উত্তর, তাপীয় বক্ররেখায় কয়টি আনুভূমিক রেখা পাওয়া যাবে বিশ্লেষণ করো। সেম প্রশ্ন, এবং পানি এবং এটা ন্যাপথলিনের মধ্যে তাপীয় বক্ররেখা বা বক্ররেখার ভিন্নতা। এর বাইরে আরেকটা ধরনের আসে, এ পদার্থ মানে কোনো একটা পদার্থ দেওয়া থাকে না, তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেওয়া থাকে, সেই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ভিত্তিতে তাপীয় বক্ররেখা বা তাপীয় বক্ররেখার ভিন্নতা ব্যাখ্যা, তাপীয় বক্ররেখা ব্যাখ্যা। তাহলে এই প্রশ্নটা কিভাবে উত্তর করতে হবে সেই বিষয়টা আমি তোমাদের এখানে শিখিয়ে দিব। একটু দেখো, আমরা যদি প্রথমে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, এবং এদের আমি যদি তাপীয় বক্ররেখাটা অঙ্কন করতে পারি, এখানে আমাকে কি করতে হবে, জাস্ট তাপীয় বক্ররেখাটা অঙ্কন করতে হবে, এবং কিভাবে অঙ্কন করলাম তার ব্যাখ্যাটা দিয়ে দিতে হবে, তাহলেই এই প্রশ্নে ফুল নাম্বার আসবে। তাপীয় বক্ররেখা আমি তোমাদের একটু ব্যাখ্যা করে দেই। তাপীয় বক্ররেখাটা বোঝার জন্য তোমরা যদি এই চিত্রের দিকে খেয়াল করো, তাহলে খুব সহজেই তুমি তাপীয় বক্ররেখা মনে রাখতে পারবা, এবং এই তাপীয় বক্ররেখা তোমাকে মুখস্থ করতে হবে না, এটা তোমার বই থেকে মুখস্থ করতে হবে না, কখনোই উল্টাপাল্টা হবে না। একটু দেখো, তোমরা চিন্তা করো, তোমরা সবাই দেখেছো বরফ, ঠিক আছে? বরফ কিন্তু কি তোমাদের সবার পরিচিত একটা বিষয়। যারা দেখনি
তারা মানে বরফের এই প্রণালীটা তোমরা দেখোনি বা এই বিষয়টা দেখোনি, আজকে দেখে নিবা। ফ্রিজ থেকে একটা বরফ বের করো, বের করে প্রথমে তুমি কি করবা, এই যে ফ্রিজ থেকে দেখো আমি একটা বরফ বের করে নিয়েছি, এই বরফটা প্রথমে এরকম কি অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে। তুমি বরফের টুকরাটা নিয়ে একটা গ্লাসের মধ্যে রাখো। গ্লাসের মধ্যে রাখলে কিছুক্ষণ পর তুমি গিয়ে দেখতে পারবে এখানে বরফও আছে এবং পানিও আছে। একটু পরে, আরো একটু বেশি সময় যাওয়ার পরে তুমি এখানে দেখতে পাবা কি শুধু পানি আছে। এরপরে তুমি এই পানির পাত্রটা নিয়ে কি করো, তুমি হিট দাও, তোমার চুলায় বা আগুনে হিট দাও। হিট দিলে তুমি কিছুক্ষণ পর দেখতে পাবা যে এখানে পানি এবং বাষ্প, মানে পানিও আছে এবং বাষ্পও আছে। ঠিক আছে? এরপরে অনেকক্ষণ পরে গিয়ে তুমি যদি দেখো, তুমি দেখবা যে আসলে শুধু বাষ্পই উড়ে চলে গেছে, এখানে পানির কোনো অস্তিত্ব নেই। কি বুঝতে একটু কষ্ট হলো? তো তাহলে একটু দেখো, এখান থেকে আবার আমি তাপীয় বক্ররেখা কিভাবে ব্যাখ্যা করব। খুব সহজ। প্রতিটা ধাপ আমি যদি লেখচিত্রের মাধ্যমে অঙ্কন করি তাহলে কি হবে একটু দেখো। আমি এখানে রাখলাম, এটা ধরো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এখানে এই রেখাটাকে তুমি হলো তাপমাত্রা, এটাকে তুমি চিন্তা করো কি তাপমাত্রা, এটাকে চিন্তা করো তাপমাত্রা, আর এটাকে চিন্তা করো কি সময়। সময় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এটা একটু চিন্তা করো। এখানে তুমি কি করবা, প্রথমে বরফ যখন তোমার কঠিন অবস্থায় থাকবে, বরফ, তাহলে এখান থেকে শুরু করেছে কঠিন অবস্থা, বরফ, এখনো কি আছে, বরফ আছে, এই যে বরফ, বরফ থেকে এই রেখাটা যখন টানলাম তখন হলো বরফ এবং পানি, মানে এই রেখাটা দেখো কি এখানে বরফ এবং পানির সহ অবস্থান, এখানে বরফ এবং পানির সহ অবস্থান। দেন যখন পুরোপুরি পানি হয়ে গেল, দেখো পানির ভেতরে সুপ্ত তাপ বৃদ্ধি পাচ্ছে, সুপ্ত তাপ বৃদ্ধি পাচ্ছে। দেন একটা পর্যায়ে মানে পানিকে আমি তাপ দিচ্ছি, তখন পানিটা বাষ্প হওয়া শুরু হচ্ছে। বাষ্প হওয়া শুরু হলে এই লাইনে দেখো কি এখানে হচ্ছে এই অবস্থাটা, তরলও আছে বাষ্পও আছে। এরপরে যখন আরো তাপ দিতে থাকবো পুরোপুরি বাষ্প হয়ে যাবে এই অবস্থাটা। আরো একটু আরেকবার একটু খেয়াল করো, এই যে লেকচিটটা তোমাদের বইতে আছে, তোমাদের বুঝতে সমস্যা হয়, তোমরা এটা এখান থেকে বুঝে যাবা। এটা জাস্ট একটু ইমাজিন করো, একটু চিন্তা করো, এটা হলো কি বরফ, এখান থেকে বরফ 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 এই পর্যন্ত বরফ, দেন এখানে বরফ প্লাস পানি, বরফ প্লাস পানি, এখান থেকে আবার কি শুধু পানি, এই পর্যন্ত শুধু পানি। এই রেখাতে কি আছে, পানি প্লাস বাষ্প, পানি প্লাস বাষ্প, আর এই রেখাতে শুধু বাষ্প। এখন এটা যদি তুমি নাম্বারিং করো, এ, এখানে দাও বি, এখানে দাও সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ। তাহলে এখানে তোমরা খেয়াল করো, এখানে এখানে যদি আমরা লিখি এ বি রেখা, এ বি রেখার কোন একটি পদার্থের কি অবস্থা, কঠিন অবস্থা, কি অবস্থা, কঠিন অবস্থা। দেন বিসি রেখা কি অবস্থা, বিসি রেখাতে এই অবস্থাতে দেখো তো কি আছে, এটা হলো আমরা যদি লিখি এখানে শুধুমাত্র কি আছে, কঠিন। এখানে তোমরা খেয়াল করো কঠিন প্লাস তরল, এখানে তোমরা খেয়াল করো শুধু তরল, এখানে তরল প্লাস বাষ্প, আর এখানে খেয়াল করো শুধু বাষ্প, শুধু বাষ্প। ওকে, তাহলে এই রেখাতেই সেম ঘটনাগুলো আমরা দেখে নিব। এ বিতে কি হবে, কঠিন এই অবস্থা, বিসিতে কঠিন প্লাস তরল, কঠিন প্লাস তরল। দেন সিডিতে তোমরা বলো তো কি হবে, সিডিতে কি হবে বলো তো, তরল, সিটি এই অবস্থা। দেন সরি, এখানে কি লিখেছিলাম, সি, ডিতে কি হবে তরল। দেন ডিইতে কি হবে, ডিইতে তরল প্লাস বাষ্প, তরল প্লাস বাষ্প। এবং ইএফ এ কি হবে,
ইএফ হবে বাষ্প। এই বিষয়টা, এই লেখচিত্রটা এবং এই বিষয়টা তোমার সকল সাধারণ মৌলের ক্ষেত্রে বা সাধারণ যৌগের ক্ষেত্রে একই, যার গলনাঙ্ক আছে এবং স্ফুটনাঙ্ক আছে। মানে যেই সমস্ত পদার্থের তিনটি অবস্থা আছে, কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়, তাদের জন্য সকলের জন্য এই লেখচিত্রটা একই হবে। এখন তাপমাত্রা তুমি কিভাবে দিবা? তাপমাত্রা দেখো খুবই সহজ। যেই তাপমাত্রায় গলে গেছে ওখানে তুমি দিবা হলো গলনাঙ্ক। যেমন এই তাপমাত্রায় কি, এখান থেকে কি বরফটা গলে গেছে, দেখো বিসিতে কঠিন প্লাস তরল, মানে গলা শুরু করেছে, তাহলে এখানে হবে গলনাঙ্ক। এই অবস্থাতে কি বাষ্প হওয়া শুরু করেছে, দেখো ডিতে তরল প্লাস বাষ্প, এখানে তাহলে হবে হলো স্ফুটনাঙ্ক। এই ক্ষেত্রে এই দুটা দিয়ে বাকিগুলো তুমি অ্যাপ্রক্সিমেট একটি ভ্যালু বসিয়ে দিবা। যেমন তোমরা যদি পানির ক্ষেত্রে চিন্তা করো, পানির ক্ষেত্রে পানি গলবে কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে। বরফের গলনাঙ্ক কত? 0। এবং স্ফুটনাঙ্ক কত? 100। তাহলে এখানে হবে 0, এখানে হবে 100। এখানে তুমি -40, এখানে তুমি 50, এখানে যে কোনো ভ্যালু তুমি দিতে পারো। এখানে তুমি 50 দিলা, এখানে তুমি -40 দিলা। এই যে এই রেখাটা যদি একবার বুঝে যাও, তাহলে তুমি যেই পদার্থগুলোর কঠিন, তরল, গ্যাসীয় এই তিনটি অবস্থা আছে, সেগুলোর লেখচিত্র খুব সহজে তুমি অঙ্কন করে ফেলতে পারবা, বা তাপীয় রেখা খুব সহজে অঙ্কন করে ফেলতে পারবা। যদি আমরা এই একইভাবে সোডিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা অঙ্কন করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তাপীয় বক্ররেখা যদি অঙ্কন করি, সেম ওখানে বরফ এবং পানির ক্ষেত্রে যেই ঘটনা ঘটলো, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। তাহলে এখানে কঠিন সোডিয়াম ক্লোরাইড প্রথমে, তারপরে কঠিন প্লাস তরল সোডিয়াম ক্লোরাইড, তারপরে তরল সোডিয়াম ক্লোরাইড, তারপরে তরল প্লাস বাষ্প সোডিয়াম ক্লোরাইড, তারপরে শুধু বাষ্প। এখন আমি এখান থেকে যদি দেই, এটা আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেলসিয়াস এবং 801 ডিগ্রি সেলসিয়াস। এবং যদি স্ফুটনাঙ্ক রাখো, এই স্ফুটনাঙ্ক হবে কি এই বরাবর, তাহলে স্ফুটনাঙ্ক কত? 1465। স্ফুটনাঙ্ক 1465, গলনাঙ্ক 801। তাহলে এখানে তুমি যে কোনো একটা ভ্যালু থেকে শুরু করতে পারো, 0 থেকে শুরু করতে পারো। এটা কঠিন অবস্থা, তাহলে এখানে যদি এটা সোডিয়াম ক্লোরাইড, এদিকে কি হবে? সময় দিয়ে তুমি টি, আর এদিকে কি হবে? তাপমাত্রা। তো এখানে এখন যদি আমরা এখানে ব্যাখ্যা করি, এখানে আমরা দিব এ, দেন এখানে দিব বি, এখানে সি, এখানে ডি, ই এবং এফ। এখন এখানে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এ ও বি সোডিয়াম ক্লোরাইডের কঠিন অবস্থা, এ বি কঠিন অবস্থা, বিসি কঠিন প্লাস তরল, এবং বিসি, দেন সিডি কি হবে? সিডি দেখো কি হবে? সিডি হবে শুধু তরল। ডি কি হবে? তরল প্লাস কঠিন, তরল প্লাস কি হবে? তরল প্লাস বাষ্প, এবং ইএফ কি হবে? বাষ্প। তাহলে এখান থেকে আমরা সোডিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা পেয়ে গেলাম। এটা হলো সোডিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা অঙ্কন করলাম। এবং এখান থেকে যদি প্রশ্ন আসে তাপীয় বক্ররেখায় কয়টি আনুভূমিক রেখা পাওয়া গেছে, তাহলে দেখো আনুভূমিক রেখা কয়টি পেয়েছো? একটি, দুটি। তাহলে এই একটি আনুভূমিক রেখা, এই একটি আনুভূমিক রেখা, তাহলে দুটি আনুভূমিক রেখা পেলাম। এইভাবে আমি সোডিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা অঙ্কন করব এবং এই বিষয়টা ব্যাখ্যা করব এবং এখানে এইভাবে নোট দিব। এরপরে তোমাদের আসো কি বলছে? বক্ররেখার ভিন্নতা ব্যাখ্যা করো। তাহলে এই অবশ্যই সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের বক্ররেখার মধ্যে কি হবে? একটা ভিন্নতা থাকবে, সেই ভিন্নতা এখানে ব্যাখ্যা করতে বলছে। তো আমরা জানি কি অ্যামোনিয়াম ক্লোরাইড
এই অ্যামোনিয়াম ক্লোরাইড একটি উদ্বায়ী পদার্থ, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, কঠিন থেকে তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়। অর্থাৎ এখানে যদি আমরা চিন্তা করি অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কোন স্টেজটা থাকবে না, এই তরলের স্টেজটা অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে NH4Cl, এই অ্যামোনিয়াম ক্লোরাইড বা কোনো একটি উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে এই তরলের স্টেজগুলো থাকবে না, এটাও থাকবে না, সরাসরি কি হবে কঠিন এবং কঠিন প্লাস বাষ্প এবং শুধু বাষ্প। তাহলে সেম ভাবে যদি আমি, এটা হলো আমি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অঙ্কন করলাম, অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমি অঙ্কন করি তাহলে আরো সহজ। এখানে এইদিকে থাকবে তাপমাত্রা, এদিকে থাকবে সময়। এখন তোমরা লক্ষ্য করো অ্যামোনিয়াম ক্লোরাইড প্রথমে কি কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড, দেন কঠিন প্লাস কি হবে বাষ্প, যেহেতু তরল নেই দেন বাষ্প। তাহলে এখানে যদি আমরা চিহ্নিত করি ABCD, এই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে, AB হবে কি দেখো, AB হবে কঠিন এবং BC হবে কঠিন প্লাস বাষ্প, কঠিন প্লাস বাষ্প, দেন CD হবে শুধু বাষ্প। তাহলে এই দুটি তাপীয় বক্ররেখার মধ্যে পার্থক্য তোমরা সুস্পষ্টই দেখতে পাচ্ছ। এখানে আনুভূমিক রেখা পেয়েছি দুটা, আর এখানে আনুভূমিক রেখা একটি, এবং এখানে স্টেজ কয়টি, একটি দুইটি তিনটি, এখানে স্টেজ হলো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি। এই বিষয়টা জাস্ট তুমি এই রেখা দুটি অঙ্কন করে বর্ণনার মধ্যে লিখে দিলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। এখানে পার্থক্য একদম, তুমি যখন এই রেখাটা অঙ্কন করতে পারবা, তুমি যখন এই রেখা অঙ্কন করতে, তাপীয় বক্ররেখা অঙ্কন করতে পারবা, তখন এর ভেতরে পার্থক্য দেখানো কিন্তু কঠিন কিছু না। তাহলে তুমি এইভাবে সোডিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা অঙ্কন করবা, অ্যামোনিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা অঙ্কন করবা, এবং এই নোটগুলো দিবা এবং এদের মধ্যে পার্থক্য লিখে দিবা। এখানে দুটি আনুভূমিক রেখা পাওয়া গেছে, এখানে একটি আনুভূমিক রেখা পাওয়া গেছে। এখানে স্টেজ বা ধাপ কয়টি, কঠিন থেকে সরাসরি বাষ্প, মানে কঠিন, কঠিন প্লাস বাষ্প এবং শুধু বাষ্প। আর এখানে কঠিন থেকে কঠিন প্লাস তরল, তরল, তরল প্লাস বাষ্প এবং বাষ্প। এই বিষয়টা ব্যাখ্যা করে দিলে এখানে তুমি ফুল মার্কস পাওয়া যাবে। সেম টাইপের প্রশ্ন তুমি কি পেয়ে যাবে, এখানে সেম টাইপের প্রশ্ন দেখো, পানি এবং ন্যাপথলিন, পানি এবং ন্যাপথলিনের মধ্যে এখানে পানির তিনটি অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়, এবং ন্যাপথলিনের ক্ষেত্রে ন্যাপথলিন যেহেতু উদ্বায়ী পদার্থ, এখানে কঠিন থেকে সরাসরি বাষ্প। একই ঘটনা, এই চিত্রটা হবে পানির জন্য, এই চিত্রটা হবে ন্যাপথলিনের জন্য, একই ব্যাখ্যা। এরপরে এ পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া আছে, এর ক্ষেত্রে শুধু তাপীয় বক্ররেখা অঙ্কন করতে বলেছে। তাহলে তাপীয় বক্ররেখার এই প্রশ্নটার ক্ষেত্রে শুধুমাত্র এই প্রথম স্টেপটুকু একে বর্ণনা করে দিলেই ফুল মার্কস। এরপরে দেখো তাপীয় বক্ররেখায় কয়টি আনুভূমিক রেখা পাওয়া যায় বিশ্লেষণ করো। তাহলে এখানে বিশ্লেষণ করা কি খুব কঠিন, এখানে দুটি আনুভূমিক রেখা, এখানে একটি আনুভূমিক রেখা, এই বিষয়টা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে এই দ্বিতীয় অধ্যায় থেকে জাস্ট দুটি সৃজনশীল প্রশ্ন পড়লেই তোমার এই অধ্যায় থেকে তোমার যেমন স্কুল পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় সব জায়গায় তুমি কমন পেয়ে যাচ্ছ, এবং এই প্রশ্নের একটি বিপরীত প্রশ্ন আছে। তুমি যদি এই প্রশ্নটা একবার বুঝে যাও, এই প্রশ্নটা যদি একবার বুঝে যাও, এই ধাপগুলো বুঝো, এই যে পদার্থটির শীতলীকরণ লেখচিত্র অঙ্কন করো, মানে তোমার এর রিভার্স প্রসেস। তাহলে ওই চিত্রটা যদি তুমি বোঝো তাহলে আর তোমাকে দ্বিতীয় চিত্রটার এই প্রশ্নের ক্ষেত্রে, তাহলে এখান থেকে আমি যদি এই পানি অথবা সোডিয়াম ক্লোরাইডের শীতলীকরণ লেখচিত্রটা অঙ্কন করি তাহলে কি হবে, এখানে দিলাম ওয়াই এবং এখানে এক্স, এখানে দিলাম ওয়াই, এখানে এক্স, এটা কি হবে সময়। এখানে প্রথমে কি ধাপ, প্রথম ধাপটা হবে কি বাষ্প, তাহলে এখানে প্রথমে বাষ্প, এরপরে বাষ্পকে ঠান্ডা করলে কি হবে তরল এবং বাষ্প, এরপরে তরল এবং বাষ্প, এই লাইনে কি হবে তরল এবং বাষ্প, এরপরে শুধু তরল এবং তরল, এরপরে তরল থেকে আরো ঠান্ডা করলে কি পাওয়া যাবে, তোমার পাওয়া যাবে কঠিন এবং তরল, কঠিন এবং, এটা সোজা হবে কঠিন এবং তরল, এরপরে যদি তুমি আরো ঠান্ডা করো তাহলে পাবা হলো কঠিন।
ওকে, তাহলে এটা যদি আমি চিহ্নিত করি, এটা হবে এ, এটা বি, সি, ডি, ই এবং এফ। এই ক্ষেত্রে এ বি কি হবে? এ বি হবে বাষ্প, বিসি হবে কি কঠিন প্লাস বাষ্প, সিডি না বিসি হবে কি বাষ্প প্লাস তরল, এবং সিডি হবে শুধু তরল, ডি তরল প্লাস কঠিন, ইএফ হবে শুধু কঠিন। মানে এর আগের চিত্রটার শুধু উল্টা। এবং এই প্রশ্নটা তেমন আসে না, তবে এটা তুমি শিখে রাখলে মোটামুটি এই দুটি প্রশ্ন, এই প্রশ্নটা এবং ব্যাপন সম্পর্কে ধারণা থাকলে এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের বোর্ড প্রশ্ন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ধন্যবাদ সবাইকে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও।